ব্যান্ডেল। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা রেডি হয়ে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে আজকে আমার সাথে ওয়ান ডে ট্রিপে বেরোনোর জন্য। এখন বাজে 7:40। আমি একদম রেডি হয়ে গেছি আর আজকে তোমাদের সঙ্গে একটা শর্টস শেয়ার করব বলে সেটাই শ্যুট করলাম। গেট রেডি উইথ মি। তাই জন্য আমি ভোরবেলা 5:10 উঠেছি, তারপর স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়েই পড়েছি, দেখতে পাচ্ছ। আর গাড়ির সিনটা কিছুটা এই রকম ছিল। রাস্তা একদম অসাধারণ, পুরো স্মুথ রাস্তা, সত্যি মাখনের মতো রাস্তা। মানে 1 ঘন্টা এখনো হয়নি, আমরা লিলুয়া ক্রস করছি। তো আমরা এই ফার্স্ট কোথাও একটু নামলাম, হাইওয়ে 99 ধাবা। তো জায়গাটা বেশ সুন্দর। একটু চা খাওয়া হলো সবাই মিলে। এখনো প্রায় 8 ঘন্টার বেশি লাগবে আমাদের পৌঁছাতে আর কি ব্যান্ডেল। চলে এসছি আমরা ব্যাসিলিকা অফ দি হোলি রোজারি, আমাদের সবার ব্যান্ডেল চার্চ। চলে এলাম আমরা ব্যান্ডেল ট্রিপের প্রথম ডেস্টিনেশনে। 1600 সালে প্রথম তৈরি হয় পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য পুরনো আর সব থেকে বড় চার্চ এই ব্যান্ডেল চার্চ। চলো ভিতরে যাই এবার। এই পুরো ট্রিপে ঘুরতে ঘুরতে আমার জানা ব্যান্ডেল সম্বন্ধে ছোট ছোট ইতিহাসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবতে অবাক লাগে, 1599 সালে তৈরি এই চার্চ মুরেদের আক্রমণে সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছিল। ব্যান্ডেল নামটার পিছনে কিন্তু একটা বেশ সুন্দর ইতিহাস জড়িয়ে আছে। পর্তুগিজদের উপনিবেশ ছিল ব্যান্ডেল, আর ব্যান্ডেল কথাটার পর্তুগিজ ভাষায় অর্থ হলো যেখানে অনেক বিদেশিরা একসাথে বসবাস করেন। তো সেরকম জায়গা থেকেও এই ব্যান্ডেল নামটা এসছে অনেক সময় মনে করা হয়। তারপর 1960 সালে আবারও তৈরি হয় এই ব্যান্ডেল চার্চ, আর সেখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এই ব্যান্ডেল নামকরণের পিছনে একটা ইতিহাস তো আগেই বললাম, কিন্তু আরও একটা সুন্দর ইতিহাস আছে। এই চার্চের সামনের দিকেই রাখা রয়েছে জাহাজের একটা বিরাট মাস্তুল। কথায় আছে মাতা মেরি একবার ঝড়ের কবলে পড়া একটা জাহাজকে বাঁচিয়েছিলেন, আর সেই নাবিক খুশি হয়ে সেই মাস্তুল দান করে গিয়েছিলেন। পর্তুগিজ ভাষায় মাস্তুলের আরেক নাম হলো ব্যান্ডেল, তাই সেইখান থেকে এসেছে আমাদের এই সকলের প্রিয় ব্যান্ডেল নামটা। পরিবারের সবাইকে নিয়ে শীতের রোদ গায়ে মেখে এই মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে আমাদের এই ট্রিপের শুরুটা বেশ সুন্দরভাবেই হলো। চার্চের ভিতরের অংশে ক্যামেরা করা একদমই বন্ধ, তাই সেখানে থাকা বিভিন্ন ছবি, মুরাল, পেন্টিং এগুলো দেখে জানতে পারলাম যে এই ব্যান্ডেল চার্চ শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রাচীনতমই নয়, ভারতবর্ষেরও দ্বিতীয় বৃহত্তম চার্চ। আমরা পৌঁছে গেছি এখন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম আজকে ট্রিপের সেকেন্ড ডেস্টিনেশন, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, যেটা 1799-তে রাজা নৃসিংহদেব তৈরি করেছিলেন। রাজা নৃসিংহদেব মারা যাওয়ার পর ওনার স্ত্রী এই মন্দিরটা কমপ্লিট করেন। রাজা নৃসিংহদেব ছিলেন তন্ত্র সাধনায় বিশ্বাসী, তাই আজও বছরের 2 দিন এখানে তন্ত্র সাধকরা আসেন। আর এই মন্দির চত্বরে মা কালীর মূর্তি থাকলেও কোনো রকম বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় না। বিদেশি আর্কিটেকচারের ধাঁচে তৈরি 13টা শৃঙ্গই পদ্মের কুঁড়ির মতো দেখতে, আর এর ভিতরেই নীল বর্ণের মা হংসেশ্বরী অবস্থান করছেন কুলকুণ্ডলিনী রূপে। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে রাজা নৃসিংহদেবের প্রপিতামহের তৈরি অনন্ত বাসুদেবের মন্দির। পোড়ামাটির তৈরি এই মন্দিরের গায়ে রয়েছে বাঁকুড়ার অপূর্ব টেরাকোটার কাজ। আর এই জায়গাটা পুরোটাই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে, তাই মন্দিরের ওপরে ওঠা তো একদমই বারণ। মা কালীর অনেক মন্দির এর আগে দর্শন করলেও তান্ত্রিক যোগ সাধনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এই হংসেশ্বরী মন্দিরে এসে আমার অনুভূতি একদম অন্যরকম ছিল। আজকে আমার ইতিহাসের চস্কা লেগেছে। ব্যান্ডেল তো ইতিহাস ঘেরা শহর আর কি যাকে বলে। আরও একটা কথা তো বলতেই হয়, সব থেকে অবাক করছে এই আর্কিটেকচারাল ডিফারেন্স। একদিকে এরকম পদ্মের কুঁড়ির মতো শৃঙ্গ বিশিষ্ট মন্দির, আর অপরদিকে আমাদের বাংলার পোড়ামাটির কাজ।
এসেছিলাম আমরা বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে, আর এইটা হচ্ছে রাজবাড়ির যে ধ্বংসাবশেষটা সেটাই আর কি সামনেটাই জাস্ট রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির অবস্থা ঠিক এই রকমই ক্ষয়িষ্ণু। খুব ভালো লাগলো, মানে দারুণ লাগলো। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট দেখলাম, থিম রেস্টুরেন্ট বরফি, তো সেটাতেই যাচ্ছি। এখন বাঙালি খাবার খাবো আজকে সমস্ত কিছু ভেজ খাওয়ার ইচ্ছা আছে, দেখি গিয়ে কি কি পাই। পেট পুজোটা জমজমাট না হলে ঘোরার আনন্দ কিন্তু অর্ধেক হয়ে যায়। তো বরফিতে এসে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম সমস্ত খাবার, আর বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। চলে এসেছিল গরম গরম ভাত, ভাজা মুগের ডাল, পনির ঝালফ্রেজি, ধোকার ডালনা আর একটা নবরত্ন কারি। তো খুব ভালোভাবে আমরা পেট পুজো করলাম, আর এবার যাচ্ছি 3 নম্বর ডেস্টিনেশনের দিকে। চলে এলাম আজকে তৃতীয় ডেস্টিনেশন ইমামবাড়া। চলে এসছি আমরা ইমামবাড়া, ইসলামিক স্থাপত্য এটা। আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি, এত বছর আগে, হ্যাঁ ওই যে টিকিট কেটে আসছে পেছনে, এই যে ওনার হাতে টিকিট। আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি যে এত বছর আগে যখন ক্রেন ছিল না, তখন এত সুন্দর এত বড় বড় স্থাপত্য তৈরি হলো কি করে। বিখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিন, ওনার স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছিল এই ইমামবাড়া। একজন গণিতজ্ঞ তৈরি করেছিলেন এই ইমামবাড়া পুরোটা। লন্ডনের বিগ বেন তো যেতে পারবো কিনা জানি না, কিন্তু সেকেন্ড বড় ঘড়িটা তো আজকে ইমামবাড়াতে এসে দেখা হয়ে গেল। এখানে এই যে ইমামবাড়া কথাটার অর্থই হচ্ছে ইমামদের বাড়ি বা ইমামদের থাকার জায়গা। আর এই পুরো জায়গাটাতে কিন্তু ঈদের সময় নামাজ পড়া হয়, আর প্রত্যেকটা দেওয়ালে আরবি হরফে কিছু না কিছু লেখা আছে। হুগলি নদীর তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল ইমারতটার একটা 360 ভিউ তোমাদেরকে দেওয়া যায়। আমরা এখন যাচ্ছি সূর্য ঘড়ি দেখতে। এখানে সব জায়গায় ফটোজেনিক, যেখানেই দাঁড়াবি তুই সেখানেই সুন্দর। বম্বে এই হলো সেই সূর্য ঘড়ি, কিন্তু এখন গাছের ছায়া যেহেতু রয়েছে এখানে কিন্তু কাঁটা নেই, কিন্তু সূর্যের যে আলো পড়ে সেই ছায়া, এই যে দণ্ডটা রয়েছে এই ছায়াটা দেখে দেখে টাইম সেই তখনকার দিনে আর কি মাপা হতো। আর এখন তো এটা পুরোটাই গাছের ছায়া চলে গেছে, তাই দেখতে পেলাম না ভালোভাবে। লন্ডনের বিগ বেনের পর সেকেন্ড বড় ঘড়িটা আছে আমাদের এই পশ্চিমবঙ্গের ইমামবাড়ায়, আর সেই ঘড়িটা এতটাই বড় যে এটা চাবির ওজনই 20 কেজি, আর সেটা ঘোরানোর জন্য 2জন মানুষের দরকার হয়। আর আমরা এখন সেই ঘড়িটার দিকেই উঠবো। 152টা সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হয়, আর ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা সিঁড়ি আছে। এখানে আমি আর বোন তো একসাথে উঠবো, আর বাবাও বলছে উঠবে, তো আলাদা উঠবে। এখন কথা বলতে চাই, প্রচন্ড আসলে এত সুন্দর না, মানে যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে এখানে একটা ছবি তুলি, মানে অসাধারণ। ভিতরটাতে গিয়েছিলাম, এই যে ভিতরে হচ্ছে ঈদের সময় মহরমের সময় ওখানে নামাজ পড়া হয়। এত সুন্দর বেলজিয়াম গ্লাসের কাজ করা রয়েছে, রঙিন কাঁচ, যেগুলো ভীষণ সুন্দর লাগলো। সত্যি ব্যান্ডেল এমন একটা জায়গা যেখানে মন্দির, মসজিদ, গির্জা সব একসঙ্গে আছে। আর এই যে চার্চটা যেমন তৈরি হয়েছিল শাহজাহানের দেয়া একটা জমির ওপরে, আর এই জমিটা কিন্তু বাঙালিদের ছিল, তো সেখান থেকে এখানে আবার একটা এরকম ইমামবাড়া তৈরি করা হয়েছে। অদ্ভুত একটা সমস্ত ধর্মের মিলন। এই সেই 152টা সিঁড়ি, আমরা এখন সবে 26 নম্বর সিঁড়িতে আছি। দেখি কোথা যাক, আমরা আবার লাঞ্চ করে এসেছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমরা ঘড়ির আওয়াজ পেলাম, আর পেন্ডুলামটা দেখো এখনো দুলছে। আর এই হলো বিখ্যাত ঘন্টা ঘর। তোমরা
হয় বলো আমাকে। ইমামবাড়াতে এসে, হ্যাঁ ইমামবাড়াতে এসে 152টা সিঁড়ি ক্রস করে এরকম সুন্দর একটা ভিউ না দেখে এখানে লাভ লাভ লিখে চলে গেছে। চারিদিকে পুরো দেয়ালটা নষ্ট করেছে লিটারেলি সোমা অজয়। কে? এই যে R+A+T, এরা আবার কে? তৃতীয় ব্যক্তি নাকি? এখানে আবার কি হয়েছে? এটা বেস্ট ফ্রেন্ড না? ও এরা সবাই বেস্ট ফ্রেন্ড, SKDS। ভাই কেন ভাই এরা নষ্ট করেছে কেন? এত বছর আগে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে আর সেগুলোকে জাস্ট নষ্ট করা হয়েছে। সত্যি কথা বলতে লাঞ্চ করে উঠতে আমাদের কষ্টই হচ্ছিল, বিশেষ করে লাস্ট 50-60টা সিঁড়িতে একটু হাফ লাগছিল, মানে ওপরে এসে কি দেখবো সেটা ভাবছিলাম, বাট যেটা দেখলাম সেটা দেখে মানে এত সুন্দর লাগছে, মনটা পুরো জুড়িয়ে গেল। হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু এই সমস্ত এই পিছনে দেয়ালগুলোকে যেভাবে নষ্ট করা হয়েছে মানে এটা দেখে রীতিমতো বিরক্তি লাগছে আর কি। শেষবারের মতো ইমামবাড়াকে ভালোভাবে দেখে নিলাম। চলে এলাম আমরা আজকের দিনের 4 নম্বর ডেস্টিনেশনে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। রামেশ সুমতি, পরিণীতা প্রভৃতি স্রষ্টার বাল্যকাল কেটেছে ব্যান্ডেল শহরের দেবানন্দপুরের এই ভিটেতে। দুঃখের বিষয় এখানে বৈঠকখানা, পৈতৃক ঘর সবকটাই বন্ধ। 3টের সময় তো খুলে যাওয়ার কথা, কিন্তু সবই বন্ধ, শুধু বাইরে থেকেই দেখতে হচ্ছে। কিন্তু জায়গাটা তো খুব শান্ত, খুব সুন্দর। ওনার লেখা মহেশ তো ক্লাস 12-এ পড়িনি, এরকম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট মনে হয় আমরা সত্যিই খুব কম আছি। আর এছাড়া পরিণীতা, দেবদাস, রামেশ সুমতি কত বলবো, যত বলবো ততই কম। এসে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা দেখতে পেলে সত্যিই ভালো লাগতো। এই দেখো 3টের সময় খুলে যাওয়ার কথা, কিন্তু এখন 3:20 হয়ে গেছে, তাও বন্ধ। অনেকক্ষণ থেকে ডাকছে ককর ক ককর ক, তারপর দেখছি গাছের ডালে উঠেছে মোরগ। ও বাবা, এই যে কি রে, ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা এই গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম আর যাচ্ছি আজকের লাস্ট ডেস্টিনেশনে, 5 নম্বর ডেস্টিনেশন এই ব্যান্ডেল ট্রিপের। পৌঁছে গেলাম আমরা লাহিড়ী বাবার আশ্রমে, ভিতরে যাচ্ছি। আর এই আশ্রমের নাম হলো আধারালয়। কোনো রকম প্রবেশ মূল্য লাগলো না, আর ভিতরে চলে এলাম। 2003 সালে তৈরি হয়েছে এই মন্দির বা আশ্রম, যাই বলি না কেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে তৈরি হয়েছে এই আধারালয়। আজকের লাস্ট ডেস্টিনেশন, আমরা এসেছি লাহিড়ী বাবার আশ্রম। আশ্রমটার নাম আধারালয়, বেশ নতুন আশ্রম। আর ভিতরে ঢুকে মানে চারিদিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশের মতো, রাজহাঁস থেকে শুরু করে আর দারুণ দারুণ গোলাপ, চন্দ্রমল্লিকা, ওটাই দেখতে দেখতে আসছিলাম। ভীষণ শান্ত একটা গ্রাম্য পরিবেশের মতো, আর অনেকটা জায়গা জুড়ে পুরো আশ্রমটা আর কি তৈরি হয়েছে। 2 টাকা দিয়ে এখানে আমরা প্রত্যেকে জুতো রেখে দিলাম। এবার বাকি আশ্রমটা খালি পায়ে ঘুরে দেখব। এই হলো সেই অপূর্ব লাহিড়ী বাবার মন্দির, আর পুরো মন্দিরটা কিন্তু জলের ওপরে রয়েছে, আর এখানে ক্যামেরা করা স্ট্রিক্টলি বারণ। এখন আমরা ফোন বন্ধ করে আর পা ধুয়ে প্রত্যেকে এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। আশ্রমের ভিতর থেকে ঘুরে এলাম। ভিতরে একদমই ফোন ইউজ করা অ্যালাউড নয়। আর সমস্ত ঠাকুরের মূর্তি আছে, মানে জগন্নাথ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বুদ্ধদেবের মূর্তি, হ্যাঁ কালী ঠাকুর রয়েছে এই পাশে, মানে সমস্ত ঠাকুরের মূর্তি আছে। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে আসতে পারে সেরকমই একটা মানে ভিতরে বার্তা দেওয়া হয়। আমি কথা বলছিলাম ওখানকার মন্দিরের পুরোহিতদের সাথে। আর এখানে আসার একটা অন্যতম নিয়ম হচ্ছে মাথায় মহিলাদেরকে এরকম কাপড় চাপা দেওয়া, যার জন্য আমিও একটা চাদর দিয়েছি। আর ভেতরের মানে কারুকার্য একদম অপূর্ব, পুরোটা শ্বেত পাথরের মন্দির, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখন আরেকটু বিকেল অবধি থাকার চেষ্টা করব। লাহিড়ী বাবার আশ্রমে কি নেই, সমস্ত দেবদেবীর মূর্তি তো আছেই, তার সঙ্গে অসম্ভব সুন্দর ফুলের বাগান। আর তারপর এই যে এখন যাচ্ছি ওখানে পায়রা, মুরগি, হাঁস সমস্ত পোষা আছে, মানে পুরো মনে হচ্ছে সে একদম গ্রাম্য পরিবেশে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। আর ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর স্কাল্পচারও করা আছে, ভীষণ ভালো লাগছে ঘুরতে। গত আধ ঘন্টা ধরে আমরা লাহিড়ী বাবার আশ্রমের ভিতরেই এই ছোট ছোট পথ ধরে বিভিন্ন মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি।
লাহিড়ী বাবার আশ্রম ঘুরে আমাদের ওয়ান ডে ট্রিপ তো আজকে এখানেই শেষ হলো। এবার বাড়ি যাওয়ার পালা।